তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। তোমরা যেমন আমার আগের ব্লগে দেখলে যে বাংলাদেশ থেকে আমার দুই বন্ধু সৌরভ আর সুলেমান কলকাতায় এসেছে। তো আজকেই তাদের শেষ দিন, কালকেই তারা বাংলাদেশ ফিরে যাবে। তো সেই জন্য আমার বন্ধু সৌরভ বলছিল যে কলকাতায় যখন এসেইছি তো এখান থেকে কিছু গুঁড়ো মশলা বা আরো মশলাপাতি বাড়ির জন্য নিয়ে যাব। তো সেই কারণে আমি আমার বন্ধু সৌরভকে নিয়ে চলে আসি এই মশলার দোকানে। তো এই মশলার দোকান যেটা তোমরা দেখছো, এখান থেকে আমরাও আমাদের বাড়ির জন্য শপিং করে থাকি। তো এখান থেকে সৌরভ নানান ধরনের মশলা কিনলো। তারপর আমরা চলে এলাম এই মেডিকেল স্টোরে। মেডিকেল স্টোরে আসার কারণ হচ্ছে যে আমার বন্ধু সৌরভ আর সুলেমান যেই হোটেলে ছিল, সেই হোটেল থেকে আজকে এখানে আসার সময় যে হোটেলের যে কবজাটা থাকে সেটা আমার বন্ধু সৌরভের হাতে হালকা একটু ছুড়ে যায়। তো সেই কারণে আমি বললাম, যখন লোহার জিনিস, জানি না কিরকম কি লোহা, তো একটা টিটেনাস নিয়ে নাও। তো সেই কারণে আমরা এখন এসেছি এই মেডিকেল স্টোরে। সৌরভ টিটেনাস নেবে বলে। তো সৌরভ তো ভয় পাচ্ছিল, হালকা ভয় পাচ্ছিল না, আমরাই ভয় দেখাচ্ছিলাম। তো আমি ভ্লগের মধ্যে এটাও ক্যাপচার করছিলাম বলে হয়তো সৌরভ অনেকটা ওর ফেস এক্সপ্রেশনটা একটু নর্মাল রাখার চেষ্টা করেছে। তো আমাকে বারবার বলছিল ভিডিও নিও না, আমি এটাও তবু ভিডিওর মধ্যে রাখলাম। তারপর আমরা এই মেডিকেল স্টোর থেকে বেরিয়ে এখন চলে এলাম হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, একদম বেলেঘাটা হেড পোস্ট অফিসের সামনে বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা যাব বেলেঘাটা সুভাষ সরোবর লেক। তো এখানে বসেও আমরা যথারীতি ছবি তুলছিলাম। তারপর গরম যেহেতু অনেকটাই ছিল, সেই কারণে আমরা 10 টাকা করে এই ম্যাঙ্গো জুসটা কিনে ফেললাম। তো সৌরভের আর সুলেমানের তো এটা বেশ একটু অন্যরকম ইউনিক লাগলো। তারপর জুস খাওয়া শেষ করে ফাইনালি আমরা চলে এলাম বেলেঘাটা সুভাষ সরোবর। তো বেলেঘাটা সুভাষ সরোবরটা আমার বরাবরই আসতে ভালো লাগে এই কারণ চারিপাশে বেশ অনেক গাছপালা, অনেক কিছু আছে এখানে। তো এটা একটা দেখার মতো জায়গা আর ছবি তোলার মতো জায়গা। অনেকে এখানে স্পেশালি ছবি তুলতেও আসে। তো আমরাও এমনি নর্মাল ঘুরতেই এসছি। তো সৌরভ তো বলছে বা একটা ফটো তোলার ভালো স্পট পেয়ে গেলাম। তো আমরা এখানটা বসেছি আপাতত, যেহেতু অনেকটা রোদের মধ্যে ঘেমে আমরা এসেছি। তো আমি বসে আছি, কিন্তু সৌরভের এনার্জি লস হয়নি, এর মধ্যেও ও ছবি তুলতে শুরু করে দিয়েছে। ঠিক যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে নানাভাবে সৌরভ নিজেকে প্রিপেয়ার করছে আর ছবি তুলেই যাচ্ছে। মোটামুটি 30-40টা ছবি তো তুলেইছে। তো সুলেমানের ছবি তোলাও কিছু নেহাতি কম হয়নি, অনেক ছবি সুলেমানও তুলেছে। তো এখান থেকে এখন আমাদের ঘোরা মোটামুটি শেষ। তো আমরা এখন বেলেঘাটা লেক থেকে আমরা এখন বেরিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো আমরা এখন উঠে পড়লাম ক্যাবে, আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো এই গরমে আমার মনে হলো যে এই ক্যাবে করে যাওয়াটাই বেশি ভালো, কারণ এই সময় মানে বাসে করে গেলে তো ভিড়ের মধ্যে এমনিতেই টিকতে পারা যায় না, তার উপর এতটা গরম, তাই ভাবলাম ক্যাবে করেই যাই। তো এখন আমরা স্প্ল্যানেডে আছি। এবার আমরা এখান থেকে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তবে বলে রাখা ভালো যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে যদি কোনো বিদেশি পর্যটক আসে, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, যেখান থেকেই আসুক না কেন, তো তাদের টিকিটের যে ভাড়াটা সেটা একটু বেশি নেওয়া হয়। এন্ট্রি টিকিটের যে ভাড়া, এখানে ভারতীয়দের টিকিটের ভাড়া হচ্ছে 50 টাকা, আর বাকি বিদেশিদের প্রায় অনেকটাই বেশি। তো আমি তাই আমার বাংলাদেশি বন্ধুদের বুদ্ধি দিয়েছিলাম যে বরঞ্চ আমি আগে টিকিটটা তোমাদের কেটে আনি, তাহলে মানে 50 টাকা দিয়েই টিকিটটা কাটতে হবে। তো আমি টিকিটটা তাদের কেটে আনলাম। তো তারপর এই 50 টাকা টিকিটেই আমরা 3জন ঢুকেছি। তো তোমাদের এই জিনিসটা আমি জানিয়ে রাখলাম, টিকিটের ব্যাপারটা। তো এখন আমরা ভেতরে এসে চারিপাশটা ঘুরে দেখব। বেশ অনেক নানান সমস্ত ঐতিহাসিক চিত্র, নানান ঐতিহাসিক সমস্ত জিনিস এখানে আমরা সব দেখতে পেলাম। যেমন পুরোনো দিনের সেই সমস্ত অস্ত্র শস্ত্র সমস্ত কিছু এখানে আছে। তো তারপরে এখানে মানে বিভিন্ন প্রদর্শনী হচ্ছিল, যেমন ওখানে বাঘা যতীন সম্বন্ধে অনেক লেখা ছিল, অথবা বিভিন্ন মূর্তি সম্বন্ধে বিভিন্ন দলিল দস্তাবেজ, যে আগেকার দিনের ঐতিহাসিক নানা সমস্ত জিনিসপত্র আমরা দেখতে পেলাম। আর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে আমরা টাচ করে করে বিভিন্ন মানে পুরোনো দিনের দলিল দস্তাবেজ কিছু এখানে আপলোড করে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মূলত এই স্ক্রিনে বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ভাষাতেই ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তবে বাংলা ভাষায় যে ইনস্ট্রাকশনের অনুবাদের যে বানানটা, সেটা সম্পূর্ণ ভুল। মানে বাঙালি হিসাবে এই জিনিসটা খুবই দুঃখজনক লাগলো আমার কাছে। তারপরে আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এখানে কিছুক্ষণ বসি। আর সৌরভ তো মানে শুধু বসবে না, নানা ছবি তুলেই যাচ্ছে। আর এইদিকে আমাদের বিখ্যাত বাংলাদেশি ক্যামেরাম্যান সুলেমান 2টো ফোন নিয়ে একসাথে তার ছবি তুলছে। আমার বন্ধু সৌরভ যদি একটা ভালো ফটো তোলার জায়গা খুঁজে পায়, সেখান থেকে মিনিমাম 20-30টা ছবি না তুলে তো যাবে না। সৌরভের কিছু বাছাই করা পোজ আছে যেটা নিয়েও কলকাতায় এসেছে। তো সৌরভের ফটো তোলা শেষ, এবার সুলেমান ফটো তুলছে। তো সৌরভ ফটো তুলেছে 40টা মতন আমার যা মনে হয়, কিন্তু সুলেমান অতগুলো তোলেনি, মোটামুটি তুলেছে।
তো তারপর সুলেমান যেখানে ছবি তুলছিল সেই লোকেশনটা হঠাৎই সৌরভের পছন্দ হয়ে যায়, তাই সুলেমানকে ফোন দিয়ে সৌরভ বলে যে সুলেমান তুমি আমার ছবি তোলো, আমি এবার এখানটায় দাঁড়িয়ে যাই। তো মানে সে এখানে দাঁড়িয়েও একেবারে মানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চিরুনি বের করে আগে চুলটা আঁচড়াবে, চুল টুল আঁচড়ে একেবারে পিটপাট হয়ে একদম মানে নতুন ভাবে আবার একটা পোজ আবিষ্কার করার চেষ্টা করছে হয়তো। যাই হোক, এখানেও তারপর ওর ছবি টবি তোলা হলো। তারপর আমরা চলে এলাম এই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা যাব হচ্ছে আজকে হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে যাব আর হাওড়া ব্রিজ দেখবো না সেটা হয় না, কিন্তু যাব একটু অন্যভাবে। কিছুদিন আগেই আমাদের ভারতের সর্বপ্রথম নদীর তলা দিয়ে মেট্রোর উদ্বোধন হয়ে গেছে, যেটা গঙ্গার তলা দিয়ে যায়। সেই জন্যই আমি আমার বন্ধু সৌরভ আর সুলেমানকে নিয়ে চলে এলাম হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো ধরে যাব হচ্ছে স্প্ল্যানেডে। সেখান থেকে আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে মেট্রোটা। ইন্টারচেঞ্জ করে আমরা চলে এলাম হচ্ছে স্প্ল্যানেডের যে আমাদের গ্রিন লাইনের মেট্রো আছে সেখানে। তবে বলে রাখা ভালো, এখানে ইস্ট ওয়েস্ট মেট্রো আর নর্থ সাউথ মেট্রোকে দুটি মানে কালারের লাইনে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে গ্রিন লাইন যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো, আর ব্লু লাইন অর্থাৎ নর্থ সাউথ মেট্রো। তো এখন আমরা গ্রিন লাইনে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে উঠে পড়লাম। আর এই যে নীল লাইটটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখন আমরা গঙ্গাবক্ষের তলদেশ দিয়ে যাচ্ছি হচ্ছে হাওড়াতে। তো এটা সত্যি মানে আমাদের কলকাতাবাসী সহ মানে সমগ্র ভারতবর্ষের একটা গর্বের মানে একটা ব্যাপার। কারণ 1984 সালে প্রথম মানে সারা ভারতের মধ্যে মেট্রো চলেছিল কলকাতায়, আর আজ 2024 সালে 40 বছর পরে সারা ভারতের মধ্যে সর্বপ্রথম ভারতের নদীর তলায় মেট্রো হলো, এটাও কিন্তু কলকাতায়। এটা সত্যি মানে খুবই অন্যরকম। আমি তো এইখানে এর আগে এসেছি, তো সেই জন্য এই এক্সপিরিয়েন্সটা অভিজ্ঞতাটা আমার করা হয়ে গেছে। তো আমার বন্ধু সৌরভ আর সুলেমানের এটা প্রথমবার ছিল, তারা বাংলাদেশ থেকে এসেছে, তো তাদের এই অভিজ্ঞতাটা সত্যি অন্যরকম লাগলো। তো আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর তোমাদের যেমনটা বলেছিলাম যে হাওড়া স্টেশনে এসছি আর হাওড়া ব্রিজ দেখবো না সেটা হয় না, তাই জন্য আমরা উঠে পড়লাম বাসে। আর বাস থেকে এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, যে ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের 81 বছরের পুরনো গর্বের হাওড়া ব্রিজ। আমি ভ্লগ করছিলাম বলে আমি তো সম্পূর্ণটা ভিডিও করছিলামই। আর আমার বন্ধু সৌরভের এই হাওড়া ব্রিজটা এতটা ভালো লেগেছে যে সে নিজের ফোন দিয়েও মানে বাসের জানলার কাঁচ দিয়ে ভিডিও করতে থাকছিল। সেটা ওর ইনস্টাগ্রামে ফেসবুকে হয়তো ছেড়েছে এতদিনে। তো ফাইনালি এখন আমরা চলে এলাম আমাদের রাত্রিরের ডিনার করতে এই রেস্টুরেন্টের নাম ভূতের রাজা দিল বর। তোমরা আমার মানে আগের ব্লগগুলো যারা দেখেছো তারা জেনে থাকবে যে এই রেস্টুরেন্টে আমরা মাঝে মধ্যেই এসে থাকি। তো এই রেস্টুরেন্টে খাবার পাওয়ার নিয়ম হচ্ছে যে তোমাদের টেবিলের সামনে এসে ওনারা বলবেন যে হাতে হাতে দাও থালি, তবে পাবে ভূতের থালি। মানে হচ্ছে গুপি গাইন বাঘা বাইন সিনেমাতে ভূতের রাজার যে বর দিয়েছিল গুপি আর বাঘাকে, সেই জিনিসটাকেই মানে বেসিক্যালি থিম করে এনাদের রেস্টুরেন্ট ভূতের রাজা দিল বর। সম্পূর্ণটা দেখেই তোমাদের মনে হবে হয়তো গুপি গাইন বাঘা বাইন সিনেমা সেটে এসে গেছো। তো এখন আমরা আমাদের খাবার পেয়ে গেছি। এটাই আমরা একটা থালি নিয়েছিলাম, 1300 টাকা দাম পড়েছিল আমাদের। সেটাই আমরা 3 ভাগে ভাগ করে খাবো, শুধু সম্পূর্ণটা দেখো। তো এখানেও মানে আজকে এত থালা সাজানো দেখে সৌরভ নিজে আগে একটা দানা খেয়ে নিল, এরপর মানে ভালো করে ছবি তুলবে, আর এটাও হয়তো ইনস্টাগ্রামে এতদিনেও পোস্ট করে দিয়েছে। তো ফাইনালি এবার এই যে খাবারটা আমরা পেয়েছি সেটা আমরা 3 ভাগে ডিভাইড করে নিজেদের মধ্যে এবার ভাগাভাগি করে খেয়ে নেবো। অনেকটাই খাবার, কারোর একার পক্ষে সম্ভব না সেভাবে। তো আমরা 3 ভাগে ভাগাভাগি করে এবার খেতে শুরু করে দিলাম। বেসিক্যালি এই ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে সম্পূর্ণ বাঙালি খাবার পাওয়া যায়। আর মানে বাঙালি খাবার কিন্তু লাস্টে দই মিষ্টি থাকবে না সেটা হয় না, আমরাও পেয়ে গেছিলাম দই মিষ্টি। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বহু কষ্টে একটা অটো পেয়ে যাই। সেই অটোতে করে আমি চলে আসি ফুলবাগানে। এবার ফুলবাগান থেকে আমার বন্ধু সৌরভ আর সুলেমান অটো ধরে যাবে হচ্ছে তাদের হোটেলে। আজকেই তাদের শেষ দিন ছিল কলকাতায়, কালকে তারা তাদের ট্রেন ধরে চলে যাবে বাংলাদেশে। সেই কারণে এই ব্লগটার এন্ডিং আমি এখানে করছি না, ওদের ট্রেনে তুলে দেওয়া অবধি আমি শুট করে যাব। তো দেখা হচ্ছে সকালে। তো সকাল হতেই আমি একেবারে আমার বন্ধু সৌরভ আর সুলেমান যে হোটেলে ছিল সেই হোটেলে চলে আসি, কারণ এই হোটেলের চেক আউটের টাইম ছিল 9টায়। আমরা এখানে মোটামুটি 9টা অবধি থাকি। সৌরভ সুলেমান তাদের সমস্ত ব্যাগগুলোকে আগে প্যাক করে নেয়, এই হলো তাদের ব্যাগ। আর ব্যাগ ট্যাগ প্যাক করে এখন আমরা যাচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিট মার্কেটের দিকে, কারণ আমরা কফি হাউসটা দেখিনি। এর আগে যে কফি হাউসে আমরা গেছিলাম, তোমরা দেখলে যে একদিন রাত্রির দিকে আমরা কলেজ স্ট্রিটে গেছিলাম, সমস্ত বই মার্কেটই বন্ধ ছিল। তো আজকে সৌরভ আর সুলেমানকে চেষ্টা করব সেই কফি হাউসে নিয়ে যাওয়ার। তো এই হলো হোটেলের রাস্তা। এখান থেকে বেরিয়ে আমরা পেয়ে গেলাম অটো। এই অটোতে করে সরাসরি 10 টাকার বিনিময়ে আমরা নেমে যাব কলেজ স্ট্রিটে।
তো এই হলো কফি হাউস, আমরা কফি হাউসে পৌঁছে গেছি। তো প্রথমে তো ভাল লাগছিল যে কফি হাউসে আগের দিন আমরা ঢুকতে পারিনি, আজকে অন্তত ঢুকি, কারণ আগের দিন বন্ধ হয়ে গেছিল অনেকটা রাতের জন্য। এখন গেটটা খোলা দেখে খুব ভালো লাগলো, কিন্তু ভেতরে গিয়ে জানতে পারলাম যে সকালে কফি হাউস খোলে 12টার সময়, আর এখন আমরা এসে পৌঁছেছি বাজে 9:30। তো তবু ভেতরে ঢুকে যে আমার বন্ধু সৌরভ আর সুলেমানকে এটা দেখাতে পেরেছি সেটাই অনেকটা ভালো লাগলো। তারপর আমি আমার বন্ধু সৌরভকে নিয়ে চলে আসি কলকাতা মেডিকেল কলেজের এই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে। আমার বন্ধু সৌরভ আমাকে জানিয়েছিল যে সে বাড়ির জন্য কিছু ওষুধ নিয়ে যাবে, তো আমি বললাম যে এই দোকানটায় আসো, এখানে 75% অব্দি ডিসকাউন্টে অনেক ওষুধ পাওয়া যায়। তো এখান থেকে সৌরভ অনেক প্রয়োজনীয় ওষুধ কিনলো। তারপর আমরা চলে এলাম কলেজ স্ট্রিট মার্কেটের এই জুয়েলারির দোকানে। তো সৌরভ এখান থেকে কিছু সিটি গোল্ড আর ইমিটেশনের কিছু জুয়েলারি পছন্দ করেছে, কিছু মায়ের জন্য, কিছু বোনের জন্য। তো এখান থেকে নানা করে 2-3টে জিনিস সে কিনেছে। তারপর চলে এলাম এই পাঞ্জাবির দোকানে, সেখানে সৌরভ দাদাকে বললো যে একটু ভালো পাঞ্জাবি দেখাতে, কারণ কলকাতায় এসছে, সে একটা ভালো পাঞ্জাবি নিয়ে বাংলাদেশে যাবে, কারণ কিছুদিন পরেই ঈদ আছে। তো সেই কারণে সে ভাবছে যে কলকাতা থেকে যে পাঞ্জাবিটা কিনবে সেটাই সে বাংলাদেশে গিয়ে পরবে। তো ফাইনালি সৌরভের পাঞ্জাবি পছন্দ করে কেনা হলো। এবার আমরা সমস্ত কিছু কিনে মার্কেট থেকে বেরিয়ে আসছি, আর এখন সৌরভ আর সুলেমান ডিসকাস করছে যে এত জিনিস কেনা হলো, এত ভারী হয়েছে ব্যাগগুলো, এবার ওরা যাবে কি করে। তো আমি বললাম ঠিক আছে দেখা যাক, এবার অটোতে তো এক্সট্রা জিনিস নিয়ে উঠলে আমরা জানি একটা এক্সট্রা ভাড়া ওরা নিয়ে নেয়। আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে রোড ক্রস করতেই দেখতে পেয়ে গেলাম যে এই অটো, আমরা অটোতে উঠে গেলাম। তো এখন আমরা অটোতে ওঠার পর জানতে পারলাম যে আজকে যে শিয়ালদা থেকে বনগা লোকাল যেটা আছে 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেনের লাইন সংস্কারের জন্য কিছু ট্রেন বাতিল হয়েছে, আবার কিছু ট্রেন আছে কিন্তু সেই বাতিল হওয়া ট্রেনের কারণে সেই সব ট্রেনের যাত্রী সংখ্যা অনেকটাই বেশি থাকবে। তো এই ভেবেই সৌরভ আর সুলেমান চিন্তিত ছিল। তো আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এবার আমরা এন্ট্রি করব শিয়ালদা স্টেশনে। টিকিটটা আমরা অনলাইনেই কেটে রেখেছিলাম, কারণ এমনিতেই অনেক ট্রেন বাতিল হয়েছে, আর এরপর যদি আমরা কাউন্টারে টিকিট কাটতে যাই হয়তো সৌরভ আর সুলেমান এত জিনিস কিনেছে, সেই সব জিনিস নিয়ে হয়তো আর বসার জায়গাই পাবে না। তো সেই জন্য আমরা অনলাইনে টিকিটটা কেটে রেখেছিলাম, তাই ওরা সরাসরি একদম স্টেশনে ঢুকে গেল। তো আমিও নিজের প্ল্যাটফর্ম টিকিট করে রেখেছিলাম, কারণ প্ল্যাটফর্মে কোনো ট্রেনেই আমরা জানি যে প্ল্যাটফর্মে যদি কাউকে আমরা ছাড়তে যাই তো একটা প্ল্যাটফর্ম টিকিট লাগে। তারপর প্ল্যাটফর্মে গিয়ে দেখি এসে গেছে ট্রেন, তাই সৌরভ আর সুলেমানকে ভালোভাবে ট্রেনে উঠিয়ে দিই, আর আমার ব্লগ এখানেই শেষ হলো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার ভিডিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস।